কোনো মিডিয়া আছে নাকি? কোনো মিডিয়া প্রফেসর ইউনূসের চোদে নাকি? প্রফেসর ইউনূসের সরকারকে কেউ চোদে না। এই যে সরকার, এই যে প্রফেসর ইউনূসের সরকার, এইখানে দরকার সোনা খাওয়া লোক, যারা পড়ি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে, তাদেরকে দরকার প্রফেসর ইউনূসের সরকারের। তো দাদা, এই সকল কিছুর পেছনে কিন্তু ডক্টর ইউনূস সরকারের একটা দায় আছে। কিন্তু ডক্টর ইউনূস নোবেল লরিয়েট ডক্টর ইউনূসকে আমরা যে জায়গায় দেখি, চিফ অ্যাডভাইজার ইউনূসকে আমরা নিশ্চয়ই সমান দৃষ্টিতে দেখবো না। তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। গত 1 বছরে তিনি ওনার উপদেষ্টাদের কার্যক্রম রিভিউ করেন নাই, এবং আজকে আমরা যে আলোচনা করছি তার পেছনে অনেক কিছুই ঘটতো না যদি তিনি প্রপারলি চালাতে পারতেন। আপনি কি মনে করেন কেন কোনো রিভিউ হলো না? ডক্টর ইউনূসের দায় উনি কিভাবে এড়াবেন? কি মনে করেন আপনি? না, এটা তো প্রথম থেকে বলতেছি, যখন এই উপদেষ্টা পরিষদটা গঠিত হচ্ছে এবং এই উপদেষ্টা হিসাবে যাদেরকে নেওয়া হচ্ছে, এটা তো এটা তো মিলিটারি এবং বাংলাদেশের সিভিল ব্যুরোক্রেসির একটা কম্বাইন্ড একটা ডিসিশন। হ্যাঁ, এবং এটার মধ্যে ছাত্ররা ঢুকছে এবং ছাত্ররা এটাকে এন্ডোর্স করছে এবং ছাত্রদেরকে এটার দায়টা নিতে হবে। তো মিলিটারি সিভিল ব্যুরোক্রেসির কম্বাইন্ড ডিসিশন নিয়ে যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, তারা বিপ্লবের কোন বালটা করছে? বিপ্লবের কোন কোন অংশটা তারা পালন করছে? কোনো কিছুই করেনি। তো তারা এই বিপ্লবের মর্ম বুঝবে না, তারা এই রক্তদানের মর্ম বুঝবে না, তারা এই ধারাবাহিক সংগ্রামের মর্ম বুঝবে না, তারা জানবে না আমরা কোন পথ দিয়ে এই জায়গাটায় আসছি, আমরা কোন কষ্ট কোন কান্না অতিক্রম করে এই জায়গাটায় আসছি, আমরা কোন লড়াইয়ের মধ্যে দিয়ে এই জায়গাটায় গেছি। এবং এই বিপ্লব যদি ব্যর্থ হইতো, যদি 24-এ আমরা হাসিনাকে উৎখাত করতে না পারতাম, তাহলে আমাদের কার কি অবস্থা হইতো সেটাও ওরা জানে না। ওদের কারো কিছু হতো না। কার কি হতো? হ্যাঁ, হয়তো আসিফ নজরুলের কিছু হইতো, আদিলুর রহমান শুভ্রর কিছু হইতো, হয়তো প্রফেসর ইউনূস জেলে যেতেন। আর আর কার কি হতো? কারো কিচ্ছু হতো না। তারা এসে বসে বাংলাদেশের রাষ্ট্রের দখল নিল, ক্ষমতা নিলে রাষ্ট্র চালানো শুরু করে দিল। হ্যাঁ, অবশ্যই ছাত্রদের কিছু হতো এবং ছাত্র এটাকে এন্ডোর্স করলো। আমরা বারবার করে বলে আসতেছিলাম একটা বিপ্লবী সরকারের প্রয়োজনীয়তার কথা। কেউ মাথায় নিল না, কেউ কানে তুললো না। একটা বিপ্লব হলো, বিপ্লব বাদ দেন, একটা সরকার পতন হলো, পতন যারা করলো তারা তো ক্ষমতা দখল করবে। তো কেন একটা জাতীয় সরকার হলো না? কেন রাজনৈতিক দলগুলো একটা জাতীয় সরকার করলো না? কেন এই উপদেষ্টা পরিষদের মধ্যে রাজনৈতিক দলের নেতাগুলো নাই? থাকলে তো আজকে অবস্থা হতো না। আপনি দেখেন, প্রফেসর ইউনূস 2 বার ওই যে বডি সোহেল আছে না, বডি সোহেলের সাথে মিটিং করছে 2 বার ডেকে নিয়ে তার অফিসে। প্রফেসর ইউনূসের একবার সময় হয়নি মাহমুদুর রহমানকে ডেকে নিয়ে মিটিং করার। একবার। বডি সোহেলের মধ্যে কি মধু আছে প্রফেসর ইউনূসকে ডাকতে হবে আর মাহমুদুর রহমানকে ডাকা যায় না? কোথাও ডাকছে? মাহমুদুর রহমানকে কোথাও এনগেজ করছে? করেনি। দেবপ্রিয়কে করে এসে এনগেজ, অমুককে করে এসে এনগেজ, তমুককে করে এসে এনগেজ, আর একটা করে ঝামেলা করে। আর সেই ঝামেলাগুলো সামলাই আমরা সামলাই। প্রফেসর ইউনূসের কোনো মিডিয়া আছে নাকি? কোনো মিডিয়া প্রফেসর ইউনূসের চোদে নাকি? প্রফেসর ইউনূসের সরকারকে কেউ চোদে না। আমরা সামলাই, ন্যারেটিভ আমরা তৈরি করি, আমরা পাশে এসে দাঁড়াই। না, এখন ইউনূস সাহেব ধরেন এত বছর ধরে সংগঠন করেন, এনজিও করেন, উনি একটা প্রজেক্ট প্রপোজাল লিখলেও তো সেই অনুযায়ী লোক নিয়ে প্রজেক্টটাকে দাঁড় করান না। তো বাংলাদেশ রাষ্ট্র কি ওনার প্রজেক্টের থেকেও খারাপ অবস্থায় আছে? যে আমার মন চাইলে আমি চিটাগাং থেকে নিলাম, মন চাইলে আমি এনজিও থেকে নিলাম, মন চাইলে আমার অমুক ভাইরে নিলাম, অমুক ভাইয়ের ছেলেরে নিলাম, অমুক ভাবিরে নিলাম। তাই তো করছে। 1 বছরে আমার বন্ধুর ছেলে, অমুকের ছেলে, তমুকের ছেলে, গ্রামীণ ব্যাংক, অমুক তমুক, এই তো আমি যাকে চিনি, আমার যে বন্ধু, এই তো নিয়ে করছে। সে স্বীকারও করছে যে পাইনি, তখন যাদেরকে পাইছি তাদেরকে নিয়েই করছে। তো তারপরে 1 বছর চলে গেল, তো এর মধ্যে রিভিউ করতে পারলেন না? না, এই দায় তো নিতে হবে। এবং আমি তো অনেক আরো খারাপ কথা শুনি, খারাপ খবর শুনি। আমি জানি না ওইদিকে যাচ্ছে কিনা, কি হচ্ছে আদৌ, উনি কতটুকু নির্বাচনে সক্ষম হবেন। মানে এই পরিস্থিতিতে আমি ধরেন আওয়ামী লীগের সচিব, আওয়ামী লীগের সেনা অফিসার, আওয়ামী লীগের পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগের মাস্টার, সব প্রত্যেকে, মানে ধরেন যারা 3-4টা নির্বাচনের অভিজ্ঞতা সম্পন্ন, মানে
রিগড নির্বাচনের অভিজ্ঞতা সম্বন্ধে তারা প্রত্যেকেই স্ব জায়গায় বহাল। আপনি কোথাও টাচ করেন নাই। আপনি কি শাস্তে চাচ্ছেন? আপনি কিভাবে একটা সুষ্ঠু নির্বাচনে আদৌ কি সক্ষম হবেন? এই প্রশ্নগুলো তো আসছে দাদা এখন। আচ্ছা, একটা জিনিস বলেন কনক, আমি বলি, মানে এটা উইথ অল ডিউ রেসপেক্ট, মানে আমি তো মাঝে মাঝে খেপে টেপে যাই, তো এখন করার কিছু নাই, এটাই আমার নেচার আর কি। তো রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, সংস্কার নিয়ে কনক আপনার একটা চিন্তা আছে না, বলেন তো? আপনি এতদিন কাজ করছেন না? হ্যাঁ, ইলিয়াস, তোমার একটা চিন্তা আছে না? এতদিন কাজ করছো না যে রাষ্ট্রটা কিরকম হবে, করা উচিত আছে কি? ইয়েস অর নো বলো, আছে? মিউট হয়ে আছো। অবশ্যই অবশ্যই। প্রফেসর ইউনূসের সরকারের সংস্কার কমিশন আমাদের সাথে বসে আধা ঘন্টা কথা বলছে, আমারও আছে, আধা ঘন্টা কথা বলছে যে আচ্ছা বলেন তো, আপনারা তো এতদিন ধরে লড়াই করছেন, সংগ্রাম করছেন, যেরকমই করেন, যতটুকুই করেন, করছেন তো, আপনারা বলেন তো আপনাদের চিন্তা কি আগামীর রাষ্ট্রটা নিয়ে, সংস্কার নিয়ে, সংবিধান নিয়ে? কেউ কিছু বলছে? নির্বাচন কমিশন নিয়ে কেউ বলছে? একজন বলছে? কেউ বলে নাই। কেন বলেনি? মানে কি আমাদের মাথায় বুদ্ধি নাই? আমাদের লেখাপড়া করি না আমরা? নাকি আমরা পার্ট অফ রেভলিউশন না? নাকি আমরা কিছু বুঝি না? নাকি আমরা মূর্খ সদা? আমরা কিছু বুঝি না, মানে ওই যে একটা ইয়ে আছে না, এটা মুখ খারাপ করতে হয় আর কি, সরি, মানে কনকের এইখানে এসে মানে মুখ খারাপ করতে আমার খুব খারাপ লাগে, কিন্তু এটা দিস ইজ লাইফ। হ্যাঁ, দিস ইজ লাইফ। ওইটা ওই ছোটবেলায় আমাদের ইয়ে আমাদের মেডিকেল কলেজে আমাদের ডোমদের ইয়ে ছিল, যারা লাশ কাটতো আর কি, লাশ কাটতে আমাদের হেল্প করতো। হ্যাঁ, ডেড বডি তারা প্রিজার্ভ করতো, পোস্টমর্টেমেও তারা হেল্প করতো, আর ডেড বডি কাটতেও খুব এক্সপার্ট, ভেরি এক্সপার্ট তারা। তো ওই রকম পচা টচা লাশটা আসতো সারাক্ষণ, এর গন্ধ টন্ধ তো বিভৎস গন্ধ। তো ওরা সারাক্ষণ টাল হয়ে থাকতো, মাল খেয়ে টাল হয়ে থাকতো আর কি। হ্যাঁ, তো ওর একজনের, এবং তারা খুব দার্শনিক কথা বলতো মাঝে মাঝে। হ্যাঁ, এত দার্শনিক কথা বলতো না, এগুলো যারা শোনেনি তারা ওই লাইফের ওই ফিলোসফি গুলো জানে না আর কি। তো বড় লোক এবং গরিব, এদের মধ্যে যে তফাৎ, এইটা সে কিভাবে এক্সপ্রেস করতো সেই ডোম আমাদেরকে। হ্যাঁ, তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এখানে মিউট করা যাবে না, বাট আমি তারপরেও এটাকে বলতে বাধ্য হচ্ছি, কারণ দিস ইজ ফিলোসফি, দিস ইজ লাইফ। সে বলতো যে ভাই, আমরা শাক খাই, পেতনি লাগাই, আর ভূত হয়, আর উনারা সোনা খায়, পরি লাগায়, আর মাল হয়। তো এই যে সরকার, এই যে প্রফেসর ইউনূসের সরকার, এইখানে দরকার সোনা খাওয়া লোক, যারা পরি লাগিয়েছে এবং যারা মাল পয়দা করেছে, তাদেরকে দরকার প্রফেসর ইউনূসের সরকারের। আর আমরা, আমাদের বাপেরা শাক খেয়েছে, পেতনি লাগিয়েছে, আমরা ভূত হয়েছি। আমাদের কি? আমাদের এটা রাষ্ট্র? এটা আমাদের রাষ্ট্র না। এই রাষ্ট্র ওদেরকে, ওদের যারা সোনা খায়, পরি লাগায়, আর মাল হয়। আমাদের মতো পেতনি চোদার রাষ্ট্র এটা না তো। এটা গরিবের রাষ্ট্র তো না, এটা খুবই দরিদ্রের রাষ্ট্র না, এটা গণমানুষের রাষ্ট্র না, এটা এলিটের রাষ্ট্র। এই এলিটের রাষ্ট্র ভেঙে দেব, এবং এটাই আমার লক্ষ্য। সরি আমার ল্যাঙ্গুয়েজের জন্য, আমি আবারও আমি মাপ চাই। না না, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ ধরেন অনেক কথা সহজভাবে বোঝানোর জন্য এক্সাম্পল খুব জরুরি, এবং ধরেন আসলেই তো তাই দাদা, তাই না? আসলেই তো তাই। তো এখন আসলে এই জন্য আজকে আমি আমার শিরোনামটা রেখেছি যে উনি কি সুষ্ঠু নির্বাচনে আসলে সক্ষম হবেন কিনা। মানে লক্ষণ তো বলতেছে না আর কি। এখন সামনে যে সংকটগুলো আসছে, সেই সংকটগুলো আদৌ উনি কিভাবে নিরসন করবেন। আজকে দেখলাম জাতীয় ঐক্য কি যেন ঐক্যমত্যের যে কমিশন, ওরা অঙ্গীকারনামা পাঠিয়েছে রাজনৈতিক দলের কাছে। মানে একটা, মানে কি বলবো, একটা তামাশা, চারিদিকে তামাশা চলছে।